সকাল আসে নীরবে, সব প্রশ্নের উত্তর না দিয়েই। তবুও বুকের ভেতর কোথাও না কোথাও একটা বিশ্বাস জেগে ওঠে যে হে আল্লাহ, যা বুঝতে পারছি না সেটুকু তোমার হাতে দিলাম। আর আজকের সকালটা যেন আমার জন্য ভার না হয়, যেন ভরসা হয়। আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। নতুন দিনের নতুন আরও একটা গল্প কথা নিয়ে সুবর্ণার বার্তালাপের সাথে চলে আসলাম কিন্তু আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি যে পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের সকলের কাছে ভালো লাগতে পারে। আমার কাছে প্রতিটা সকাল সবসময় একটা সৌভাগ্যের মতো মনে হয়। রাতে যখন ঘুমাতে যাই, তো সকালবেলা কি আমি চোখ খুলতে পারবো কি না, দুনিয়াটা দেখতে পারবো কি না, এটার কিন্তু একটা ভয় থেকেই যায়। তো প্রতিটা সকাল দেখার জন্য হলেও কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? যে বা যারা আমার এই কথাটা শুনছেন, আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। তো সকালবেলা খুব আয়েসি একটা নাস্তা নিয়ে হাজির হলাম। বেশ ভোরেই উঠেছিলাম, তখন রুটি বানিয়েছিলাম। আর রাতের লেফট ওভার কিছু তরকারি ছিল বা ভাজি ছিল, সেটা দিয়েই সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছিলাম। ইদানিং আমি চা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। তো সেদিন খুব ক্রেভিং উঠেছিল, ভাবলাম শোকেসের সামনে গিয়ে দেখি তো কোন কাপটা নেওয়া যায়। অনেক দিন আমার এই টিউলিপ কাপটাতে চা খাওয়া হয় না। তো হাজব্যান্ডকে বললাম একটু ভাজাভুজি নিয়ে আসো, 10টা করে বাজে আর কি তখন। তো তিনিও নিয়ে এসেছে। তো আমি আমার নাস্তাটা রেডি করলাম, ভাবলাম ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। এই সিঙ্গারার সাথে সস, তারপর 1 কাপ ধোঁয়া ওঠা কড়া লিকারের দুধ চা, আহ জমে একদম ক্ষীর। আলহামদুলিল্লাহ। যারা দুধ চা লাভার আছেন বা সিঙ্গারা, সমোসা এগুলো খেতে পছন্দ করেন, আশা রাখছি মাস্ট বি তাদের কাছে ভালো লাগবে। তো আমি এক চিলতে রোদের ফালিতে বসে আইসি করে আমার এই দুধ চাটা খেয়ে নিলাম। আর মাথার মধ্যে ঘুরছিল কি কি কাজ করা যায়। রোজা প্রায় সন্নিকটেই চলে এসেছে, তো খুব মাথা নাড়ছিল। এখানে তো আমার হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজগুলো একদম নিজেকেই করতে হয়। তো আমার কিচেনে আমার এই লাল র্যাক যেটা, সেটা একটু তেলকাষ্টে হয়েছিল। তারপর এইখানটার মধ্যে আমি যা যা রাখি, মূলত এই র্যাকটাতে আমি আমার যেসব হাঁড়ি পাতিলগুলা সেগুলাই রেখে থাকি। একটা বড় র্যাক আছে, ওটাতেও রাখি, আবার এটাতেও রাখি, এটাতেই বেশিরভাগ হাঁড়ি পাতিলগুলো থাকে। তো আজকে আমি চেষ্টা করেছি আর কি, যে আমার হাঁড়ি পাতিল যেগুলো আছে রিসেন্ট কালেকশানে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। দেন আমার এই লাল র্যাকটাকে কিচেনে স্থানান্তর নিয়ে আমি কিভাবে আমার হাঁড়ি পাতিলগুলোকে অর্গানাইজ করে রাখি, ভাড়া বাসায় বা সরকারি কোয়ার্টার বলতে পারেন একই। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতে পারে। তো এইখানে দেখতেই পেরেছিলেন না, চা নাস্তা সব কিছু খাওয়ার পরে ঘরের টুকটাক কাজকর্ম শেষ করে আমি র্যাকটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে হুইলের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর স্ক্রাবার দিয়ে মনের মতো আমি ঘষেছি, পাট খুলে পরে আবার লাগিয়েও একটু ধুয়েছি, ঘষেছি। তো সব কিছু করে ওকে গোসল টোসল করিয়ে র্যাকটাকে ডাইনিংয়ে একটু রেখেছিলাম। পানি টানি ঝরার পর একটু রোদের আলোতে রাখার পরে আমি শুকিয়ে যাওয়ার পরে কিচেনে রেখে দিলাম। তো এই জায়গায় মোটামুটি আমার র্যাকটা থাকে। আমার পেঁয়াজের, রসুনের, আলুর যে র্যাকটা সেটা আছে একদম মেইন রান্নাঘরে ঢুকতেই হাতের বাম দিকে আমার পেঁয়াজের র্যাকটা। তারপর এই যে লাল র্যাক যেটা দেখতে পাচ্ছেন, এটা যেই তেল কাস্টে ছিল কি বলবো আসলে। তো ওয়াশ করার পরে দেখুন কি কালারফুল লাগছে, ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর লালটার পাশে আমার যে বড় র্যাকটা আছে সেটা, ওটাতে মূলত আমার মাটির হাঁড়ি পাতিল, আমার পাটা, নর্মালি প্লেট, তারপর আমার যত এই যে ক্যাসেভিলার হাঁড়িগুলো আছে না, এগুলোর সকল ঢাকনাগুলা, আর আমার ব্লেন্ডারের জারগুলো, নেটের ঢাকনাগুলো, আর কিছু হালকা পাতলা মশলাপাতি থাকে আর কি। আসলে অনেক কিছু চাইলেও আমি দেখাতে পারি না, তার কারণ আমি চাই না আমাকে কেউ খারাপভাবে নেয় বা খারাপভাবে আমাকে মনে করুক। আমি যেটা দেখাতে চাই আসলে সেটাই আপনারা দেখেন, আর আমাকে ততটুকুই আপনারা জাজ করতে পারেন।
তো এখানে হচ্ছে আমি র্যাকটাকে হচ্ছে কিচেনে রেখে আসলাম। ভাবলাম যেসব হাঁড়ি পাতিলগুলো নামিয়েছিলাম এগুলো হচ্ছে আমি একটু ওয়াশ করেছিলাম। ওয়াশ করার পরে হচ্ছে পানি ঝরার পরে আমি হচ্ছে মুছে টুছে ডাইনিং টেবিলে রেখেছি। ভাবলাম কি কি হাঁড়ি পাতিল বা কি কি জিনিস রাখবো র্যাকটাতে এক ঝলকে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে। তো এখানে কিছু হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল আর কি, একটা কড়াই বা প্যান, ডিম পোস্ট বলুন, তারপর হচ্ছে নানান ধরনের প্যানকেক, পিঠা, তারপর সসেস ভাজার জন্য হলেও এই যে প্যানটা দেখিয়েছি এটা জুড়ি মেলা ভার, ইন্ডাকশন চুলায় সকল চুলে ইউজ করা যাবে। আর এখানে খুব সুন্দর একটা কড়াই দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক শখ করে নিয়েছিলাম, ইউজ করা হয় না আসলে। আসলে ওই যে শখ করে কিনি যা মানে কালেকশনে রাখতে চাই, তবে এইভাবে অর্গানাইজ করে আমি রাখতেও পারি না। আজ হয়তো বা নিজের একটা বাড়ি থাকলে খুব মন মতো মনের মাধুরী মিশে আমি সাজাতে পারতাম, তবে আমার ওটাতে কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ হবে, এই অপেক্ষায় আমি বসে আছি। সমস্যা তো থাকতেই পারে সব পরিবার সব ফ্যামিলিতেই, তাই না? আমিও কিছু সমস্যার মধ্যে আছি, হয়তোবা আমার আল্লাহ আমার এই সমস্যাগুলো খুব শীঘ্রই দূর করে দিবে, অতদিন পর্যন্ত যাতে আমি বেঁচে থাকতে পারি এটাই। আর একটা হচ্ছে ফ্রাই প্যান দেখিয়েছিলাম এমজিসির, এই ব্র্যান্ডটা এত ভালো আর এত নাম করা, যেমন নাম তেমন দামেও হচ্ছে সে। তো এমজিসির হচ্ছে একটা ফ্রাই প্যান আমি আজকে বছর যাবত ইউজ করছি, সেটাও দেখিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাসেভিলার কিছু কালেকশন আমার কাছে আছে। এটা পুরাটাই হচ্ছে একটা হাঁড়ির সেট, আমি অনেক বছর আগে কিনেছিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে কোনো এক বিবাহবার্ষিকীর সময় আমাকে হচ্ছে গিফট দিয়েছিল। তো আমি হচ্ছে সেটগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আসলে পানি স্বল্পতার কারণে আমি ঘষে মেজে যে ধুবো এগুলাকে বা ওয়াশ করব সেটা আর করা হয়নি। তো যা পানি ছিল ততটুকুর মধ্যে খুব তাড়াহুড়া করে ওয়াশ করেছি, তার কারণ হচ্ছে আমার বাসায় ইদানিং পানির খুব প্রবলেম দেখা দিয়েছে, অনেক বেশি নাজেহাল হয়ে যাচ্ছে, কেননা আসলে আমি ওইভাবে অভ্যস্ত না, সেই জন্য। তো আমার ক্যাসেভিলার হাঁড়ির যে কালেকশনগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি। ক্যাসেভিলার ওই হাঁড়ি পাতিলগুলোতে আমি রেগুলারলি রান্নাবান্নার কাজগুলো করে থাকি, তো আসলে পাতিলগুলো দেখলেই বোঝা যায়। আর এখানে হচ্ছে কিয়ামের আরেকটা ছোট্ট ফ্রাই প্যান, তো এটা হচ্ছে হাতের মেজারমেন্ট দিয়ে বুঝিয়ে দিলাম আমি কতটা ছোট হতে পারে। মূলত ডিম পোস্ট আর হচ্ছে প্যানকেকের জন্য অনেক আগে ওটা নিয়েছিলাম আমি। আর আমার প্রিয় আর হচ্ছে খুবই মানে দামি একটা কড়াই আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই কড়াইটা আমার এত পছন্দ, এত রাজকীয় কি বলবো। এখন যে কড়াইগুলো দেখাবো আসলে এগুলোর মানে এই দুইটাই হচ্ছে খুব রাজকীয়। কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি কড়াই, ওটাও খুবই রাজকীয়। আর মানে আমি 2-3 বার মনে ইউজ করেছি, এরপর আর ইউজ করি না। তার কারণ হচ্ছে আমার বাসায় লবণ পানি, তো দেখা যায় কি হাঁড়ি পাতিলগুলো যদি নষ্ট হয়ে যায়, তো এই মনে করে আর আসলে এগুলো ওইভাবে ইউজ করা হয় না। তো আরেকটাও হচ্ছে পাতিল দেখিয়ে দিয়েছে, ওটাও একদম গোল্ডেন গোল্ডেন, মনে হচ্ছে যেন স্বর্ণ দিয়ে আমি বানিয়ে এনেছি। তো যাই হোক, জাস্ট কিডিং, আসলে স্বর্ণ দিয়ে বানানো না, স্বর্ণের প্রলেপ দেওয়া আর কি পাতিলগুলা। আর এখানে হচ্ছে হানিকমের একটা কড়াই, এটা কিন্তু অনেক বড়, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এগুলোর হ্যান্ডেলগুলো একটু গোল্ডেনের হওয়াতে আমার কাছে একটু রাজকীয়ই লাগে। তো দেখা যাচ্ছে কি ওগুলো একটু তোলাই রাখি আমি। ইনশাল্লাহ আমার কোয়ার্টার থেকে যাওয়ার পরে আমি হচ্ছে খুব ভালো একটা জায়গায় গিয়ে আমি বাসা নেব, ইচ্ছা আছে। তখন না হলে আরও অনেক শখের হাঁড়ি পাতিল কিনে ওগুলো ইউজ করব। এখানে পানির কারণে আমি অনেক হাঁড়ি পাতিল এখন কিনতেও পারছি না, কেননা ওগুলো হচ্ছে স্টিলের, সেই জন্য যদি ঝং টং পড়ে যায় ব্যবহার করলে, পানি দিয়ে ধুতে গেলে, এই ভয়ে আর কিনিও না, নিজেকে হচ্ছে একটু শক্ত করে বেঁধে রেখেছি আর কি। আর এখানে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা সবসময় আমাকে দেখবেন রেগুলার বেসিসে আমি রান্নাবান্না করি। তার কারণ হচ্ছে এই পাতিলগুলোতে হচ্ছে কাঠের হ্যান্ডেলওয়ালা, তো দেখা যায় কি এগুলো যখন আমি রান্নাবান্না করার পর ওয়াশ করতে যাই, ঝং ধরার কোনো অপশন নেই, সেই জন্য। তো ওই দুইটা পাতিলে আমি বেশিরভাগ রান্নাবান্না করি। কিয়ামের যে ব্র্যান্ডটা আছে, আমার মনে হয় কিয়ামের ব্র্যান্ডটা মনে হয় জার্মানি টেকনোলজি আর কি, বেশিরভাগ কিয়ামেই দেখি জার্মান টেকনোলজি লেখা বা জার্মান কোয়ালিটি লেখা। আর এখানে হচ্ছে টপার ব্র্যান্ডের হচ্ছে মানে আরএফএল এর আর কি একটা বড় একটা টপারের পাতিল দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্ডাকশনে ব্যবহার করার জন্য আমি নিয়েছিলাম, তো এভাবে ইউজ করা হয় না চুলায়, আর তবু ওই যে কিনে রেখেছি শখ করে, ওটাই মন চাইলে রান্না করি আর মন না চাইলে তুলে রাখি, এটাই। তো মোটামুটি হচ্ছে এই 3টা পাতিলই আমার একটু বড়। এই ছিল আমার হালকা পাতলা পাতিল কালেকশন। এছাড়াও আরও কিছু টুকটাক পাতিল আছে, যেমন মাটির পাতিল, তারপর হচ্ছে আরও হচ্ছে আমার কিছু ডাইনিংয়ে হচ্ছে একটা র্যাক আছে, ওখানে হচ্ছে কাচের একটা পাতিল আছে আমার। তো টুকটাক আলহামদুলিল্লাহ 14-15 বছরে যা চুরিয়েছি আলহামদুলিল্লাহ, আসলে
তো সংসার জীবনটা বুঝতে বুঝতে আসলে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। তো বিয়ে হওয়ার পর আসলে ২-৩ বছর সংসারের বুঝিনি। পরে যখন আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হয়েছে, পরে সাংসারিক সব কিছু বুঝেছি। এরপরই বলতে পারেন সংসারের খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক একটা জিনিস কিনেছি। এখন নিজের শখগুলো পূরণ করছি, আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে আমি আপনাদের সাথে হাঁড়ি পাতিলগুলো শেয়ার করার পরে সুন্দর করে আমি হচ্ছে আমার আয়ত্ত বুঝে বা সব কিছু বুঝে আমি হচ্ছে র্যাকটার মধ্যে অর্গানাইজ করে রাখছি। বড় এই পাতিলগুলো রাখতে গিয়ে একটু হ্যাসেল পোহাতে হয়, আসলে জায়গা দিতে পারছি না। আর আমি ক্যাসেবিলার হাঁড়িগুলো সবসময় হচ্ছে নিচের তাকে রাখি, কেননা এগুলো অনেক ভারী, তো দেখা যায় নিচের তাকে রাখলে একদম লোডটা নিতে পারে। আসলে উপরের তাকে রাখলে যদি ভেঙে টেঙে যায় আমার র্যাকের মানে র্যাকটা আর কি, এই জন্য। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব অর্গানাইজ করে রাখার চেষ্টা করেছি, সবগুলো র্যাকেই রেখে দিয়েছি। উপরের যে র্যাকটা বা তাকটা ওটাতে কিছু রাখা হয়নি, তো এখন রেখে দিচ্ছি। আমি হচ্ছে ফার্স্ট আমার এই ট্রান্সপারেন্ট কেতলিটা আমি নিয়েছিলাম যখন আমি এই কেতলিগুলো নতুন দেখেছি বা বুঝেছি যে না আমার একটা কালেকশনে রাখতে হবে তখন। তো ওইটাই হচ্ছে আমার হাজব্যান্ড চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট থেকে, রিয়াজউদ্দিন বাজার থেকে কিনে দিয়েছিল। তো এটা আমি মানে রেগুলার বেসিসে ইউজ করি, এই জন্য এই র্যাকের উপর রেখে দিয়েছি। আর আমার পাশে হচ্ছে রাইস কুকারটা রাখা থাকে। রাইস কুকারের হাঁড়ি পাতিলগুলো আমি বের করে রেখেছি আসলে, কেননা আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। পানি থাকতে থাকতে আমি আগে থেকে বের করে ওয়াশ করে রেখেছিলাম। আমার রাইস কুকারের সাথে হচ্ছে 2টা পাতিল, একটা হচ্ছে নন স্টিক, একটা স্টিলের। স্টিলেরটা আমি হচ্ছে শোকেসের ভিতর তোলা রেখে দিয়েছি, নন স্টিকটা রাখি। তো নন স্টিকটার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে গরুর গোশের বিরিয়ানি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আর কিছু হচ্ছে স্টেইনার বা স্মার্ট কিছু কিচেন আইটেম রেখে দিয়েছি রাইস কুকারের উপরে। দেখার সৌন্দর্যের জন্য কিছু রিয়েল প্ল্যান্ট আর হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিয়েছি। দ্যাটস ইট, আসলে এই আর কিছু না। মোট কথা হচ্ছে সাজানো গোছানোটা আপনার নিজের উপর, আপনার যা আছে তা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, সেটা সামান্যতম জিনিসই হোক বা বেশি দামি জিনিসই হোক। আমার কাছে যা ছিল তা দিয়েই চেষ্টা করেছি আমি আমার কিচেনটাকে অর্গানাইজ করে রাখার জন্য। আপনারা যখন ভালো লাগা নিয়ে ভালোবেসে দেখেন আর পজিটিভ একটা কমেন্ট করেন, এটাতেই আমার অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল মোটামুটি আমার কিচেনের র্যাকটা গুছানোর পর কিন্তু সত্যি ভীষণ রকম ভালো লাগছিল আমার কাছে। আমি মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত পরিবারের একটা বড় মেয়ে ছিলাম। অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই বুঝেছি। কম বেশি সবাই জানেন বড়দেরকে একটু স্যাক্রিফাইস করতে হয়, সেরকমটাই আসলে মা বাবার ঘরেও থেকে এসেছি। তবে ওরকম স্যাক্রিফাইস কখনো করতে হয়নি। বাবাকে দেখেছি কিছু চাওয়া পাওয়ার আগেই মুখের সামনে হাজির করে দিয়েছে, কখনো ওটা বুঝতে দেয়নি যে আজ নয় কাল, এটা কখনোই না। সবসময় আমাদের রেকর্ড ছিল যে আমার বাবার সবসময় যে ফ্রুটসটা বাজারে প্রথম উঠেছে সেটা কেউ খাক আর না খাক, আমরাই প্রথম খেয়েছি। আমার বাবা আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো আসলে। তো আলহামদুলিল্লাহ, তো নিজের সংসারে এসেও যখন দেখছি যে আমার হাজব্যান্ড আমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করে, এটাতে আমার অনেক বেশি ভালো লাগে আসলে। আসলে হয়তো বা টাকা ওরকম থাক আর না থাক, তবে সে কিন্তু সময় বুঝেই সে আমার মনের খোরাকগুলো পূরণ করে, এটাই আমার অনেক বেশি ভালো লাগে আসলে। সংসার জীবনে আসলে আর বেশি কিছু চাই না। একটা পুরুষ যদি একটা নারীর মন বুঝতে পারে, তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তাকে বারবার করে বোঝাতে হয় না যে আমাকে তোমার প্রয়োজন বা আমার এই জিনিসটা দরকার বা ওই জিনিসটা দরকার। আমার হাজব্যান্ড কিন্তু আমার বলার আগেই কিন্তু অনেক সময় সে বুঝে যায়। তবে হ্যাঁ, অনেক সময় কিন্তু চাইতেও হয়। তবে সে আমাকে সময় দেয় যে আজ নয়তো কাল। এটাই আমার খুব বেশি ভালো লাগে আসলে। আসলে এই কথাগুলো বলতে ইচ্ছে করে, এই জন্য খুব বলতে মন চায়, এই জন্যই বলি। আপনারা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না আসলে। আসলে পুরুষ মানুষ যদি ভালো হয় একটা বিবাহিত নারীর জীবনে, ওই স্ত্রীটার ভাগ্যটাই কিন্তু বদলে যায়। তো আলহামদুলিল্লাহ, আসলে যাদের স্বামী মানে এরকম ভাগ্য করে পাওয়া হয়, সেই নারীটারে আসলে জীবনটাই আসলে খুলে যায়। আলহামদুলিল্লাহ, আমি সব বিবাহিত নারী বা যে আপুর আমার ব্লগটা দেখছেন সেই আপুদের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকলো, যাতে আমার সকল প্রিয় আপুদের মনের আশা ভরসা সকল কিছু ন্যাক আশাগুলো পূরণ হোক। আমি কিন্তু মানুষ, আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে। প্লিজ আমার আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক এক্সাইটমেন্টের কারণে অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি, সেটাও ভুল মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক ইমোশনও হয়ে গিয়েছিলাম।
তো অনেক ঘরের কাজকর্ম করেছি, হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে। আজকে ভাবলাম দুপুরে হচ্ছে শর্টকাট ওয়েতে হচ্ছে আমি হচ্ছে গরুর গোশের বিরিয়ানি রান্না করব, বা বিফ বিরিয়ানি আর কি। আমি যেভাবে খুবই ঝটপট ওয়েতে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকে যদি সব কিছু কুটা বাছাগুলো রেডি করা থাকে তাহলে কিন্তু হ্যাসেল হয় না। তো এই যে গোশটা আগে থেকে নামিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। চাউলটাও ধুয়ে একটু পানিতে ভিজানোর পরে স্টেনারে ঝরিয়ে হচ্ছে কাউন্টারে রেখে দিলাম। আলুটাও হচ্ছে দিব আর কি। তো কিছু ছোটো ছোটো নতুন আলু হচ্ছে কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে যাতে কষটা ছাড়ে। কিছু পেঁয়াজ, গাজর এগুলোও হচ্ছে কুটে সুন্দর করে সার্ভ করে নিলাম বাটিতে। আমি এভাবে গুছিয়ে গাছিয়ে রান্না করতে খুব বেশি ভালো লাগে এবং ভালোওবাসি, সেই জন্য সব কিছু আগে থেকে এভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। রাঁধুনি রেডিমিক্সের এই বিরিয়ানি মশলাটা থাকলে বিরিয়ানি রান্নাটা একদম ইজি হয়ে যায়। একটা ছোট বাচ্চাও পারবে, যেটা সত্যি কথা, আমার নিজের মেয়েও পারে, সেই জন্যই বলছি। চাউলটা একটু ভিজিয়ে রাখার পরে স্টেনারে পানি ঝরতে দিলে কি হয়, চাউলটা যে আগে যেরকম থাকে তার চেয়ে একটু ডবল গুণ লম্বা হয়ে যায়। এই জন্য এই টিপসটা ফলো করতে পারেন। আসলে সংসার চালাতে গেলে আসলে ছোটোখাটো এই টিপসগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু সংসারটা অনেক গুছিয়ে করা যায়। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি, চুলাটাও ধরিয়ে দিয়েছি, পাতিলটাও বসিয়ে দিয়েছি। পাতিলে তেল দিয়ে এলাম, তেলটাও গরম হতে থাক। এখানে হচ্ছে আলুতে হচ্ছে একটু জর্দার রং দিয়ে আমি হচ্ছে একটু মিশিয়ে দেন গরম তেলের মধ্যে আলুগুলা দিয়ে দেওয়ার পরে একটু এপিট ওপিট ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এরপর একে একে যা যা দরকার সেগুলো হচ্ছে আমি দিয়ে দেব। আমি জানি আমার আপুরা আসলে অনেক বেশি পারদর্শী আমার থেকেও, তবে আমি যতটা জানি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমার পরিবারের কাছে ভালো লাগে, এটাই আমার বড় পাওয়া। ভিডিওর এই প্রান্তে কে বা কারা এসেছেন তা আমার অজানা, তবে কে বা কারা দেখছেন প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনার লাইকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জন্য। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। প্লিজ আমার আপুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে চান না, একটু কমেন্ট করবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে কমেন্টের মাধ্যমেই তো আপনাদের ভালোবাসাটা প্রকাশ পায়, সেটাই তো। তো একটু প্লিজ কমেন্ট করবেন। আমার প্রিভিয়াস ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আমার সুস্থতাও কামনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি রিকোয়েস্টটুকু করতে করতে আমার হচ্ছে বিফ বিরিয়ানি যেটা, সেটার হচ্ছে বিফটা আমি প্রসেসিং করে ফেলেছি। আবার এই ফাঁকে হচ্ছে আমার দুধওয়ালা এসেছিল গরুর দুধ দিয়ে যেতে, সেটাও হচ্ছে নিলাম। ভাবলাম গরুর দুধটা দিয়ে হচ্ছে বিফ বিরিয়ানিটা একদম মজা করে রান্না করব। বাদাম বাটা বলেন, রসুন বাটা বলেন, আদা বাটা বলেন, সকল মশলাপাতি বলেন, সব কিছু একসাথে সুন্দর করে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি বিফে। আর এখানে হচ্ছে আমার শখের আরেকটা হাঁড়ি শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কাচের পাতিল। এই পাতিলটা অনেক শখ করে নিয়েছে, অনেককে দেখেছি তেল জাতীয় জিনিস করতে, তবে আমি খুবই ভয় পাই আসলে এই জিনিসগুলোতে, তেলের জিনিস করতে। অনেককে দেখেছি তেলের জিনিস করতে গিয়ে ফাটিয়ে ফেলেছে, এ ভয় আর দিই না। শুধুমাত্র হচ্ছে আমি হচ্ছে এই ডিম সিদ্ধটাই করে থাকি আমার এই শখের পাতিলে। আর না হলে আসলে কিছুই করি না, কারণ এই পাতিলটা আমি অনেক শখ করে কিনেছি। আসলে আসলে শখেরও উপরে শখ বলবো আর কি। তো যাই হোক, আমার ডিমের ঝুড়ি থেকে ডিম 4টা নিয়ে আমি হচ্ছে পাতিলে পানি দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি, চুলাতে বসিয়ে দিয়েছে আমার পাতিলটা। এই পাতিলের সৌন্দর্যটা কি জানেন? বাইরে থেকে যে দেখা যায় এই সৌন্দর্যটাই হচ্ছে এই পাতিলের বড় সৌন্দর্য। এই যে আমি হ্যান্ডেলটাও ধরছি, আসলে হ্যান্ডেলটা অত গরম হয়নি, আর আমি মিডিয়াম আঁচ করে হচ্ছে চুলাটা দিয়ে রেখেছিলাম। বেশি আঁচ করে দিলে কি হয়, চারিদিকে বেশি আগুনের তাপ লাগতে গিয়ে যদি ফেটে যায়, এই ভয়ে আসলে চুলার আঁচটা বেশি বাড়াই না, মিডিয়াম করে রেখে দিই। উতরিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি আরেকটু কমিয়ে দিই। আর খুব তাড়াতাড়ি হচ্ছে এই কাচের পাতিলগুলা কিন্তু তেতে যায়। তো এখানে হচ্ছে আমার ডিমটাও উতরিয়ে গিয়েছে, আমি হচ্ছে কতক্ষণ রেখে দেওয়ার পরে আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি। আর গরম এই পাতিলগুলা ট্রান্সপারেন্ট, এগুলা হচ্ছে গরম গরমই, ঠান্ডা কিছুতে রাখা যায় না, তাহলে কিন্তু ফেটে যায়। তো আমি ওই অবস্থায় চুলার উপরে রেখে দিয়েছিলাম, ডিমগুলো উঠিয়ে আমি হচ্ছে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বিফটা হচ্ছে আলু দিয়েছিলাম আমি মাঝখানে করে। তো আমার হচ্ছে একদম ভুনা ভুনা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে যে পোলাওয়ের চাউলগুলা স্টেনারে ঝরতে রেখেছিলাম পানিটা, ওই পোলাওয়ের চালগুলো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে গাজর কুচি দিয়েছি। মটরও ছিল কিন্তু আমার ফ্রিজে ডিপে, তবে ওই যে
অনেক মাছ গোশ আমার ফ্রিজে, ওই টানা হেঁচড়া করার সময় হচ্ছিল না, শরীরে দিচ্ছিল না, এই জন্য আমি আর মটরশুঁটিটা দিলাম না, গাজর দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এরকম বিফ বিরিয়ানির মধ্যে একটু গাজর টাজর দিলে, মটর দিলে ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, আমি হচ্ছে চাউলগুলো নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কিচেনটা একটু মেসি ছিল, সেটাও আমি হচ্ছে ক্লিন টিন করে নিলাম। আসলে খুব তাড়াহুড়ায় থাকে, আসলে বাড়তি কোনো কাজ টাজ করলে দেখা যায় কি রান্নাবান্নার দেরি হয়ে যায়, তখনই হচ্ছে সহজ সমাধান হচ্ছে বিরিয়ানি বা খিচুড়ি এগুলাই। তো এখানে হচ্ছে আমার বিফ বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে উপরের ভাত নিচে, নিচের ভাত উপরে করে আমি হচ্ছে আস্ত কয়টা কাঁচামরিচ, গুঁড়া দুধ, একটু হালকা চিনি, বেরেস্তা, পুদিনা পাতা, বেশ পরিমাণ ঘি দিয়েছিলাম, কিন্তু এগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, কতক্ষণ দমে রেখেছিলাম আর কি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে কাউন্টারে রাখার পরে গ্রানটা আসলে এত বেশি এসেছিল ঢাকনাটা খোলার পরে, তো খুব মজা হয়েছিল, যেটা সত্যি কথা। অনেক কিছু দিয়েছিলাম আসলে, তো সব কিছু আসলে শেয়ারও করা হয়নি আপনাদের সাথে। আসলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য। তো আমি হচ্ছে বিফ বিরিয়ানিটা একদম পাতিল সহই আমি হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। গরম গরম পাতিল থেকেই খাবো। আর সালাদ করে নিয়েছিলাম ডিম সিদ্ধ আর হচ্ছে লেবু। ঘরের বাড়তি কোনো কাজ করতে গেলে দেখা যায় কি রান্না বান্নাটা একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম সহজ সমাধান হচ্ছে বিরিয়ানি, সেটাই করে নিয়েছি। পরিবারও খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। খাওয়ার পর যদি একটু দধি না খাওয়া হয় তাহলে কিন্তু জমে না। তো দধিটা নিয়ে হচ্ছে লিভিং রুমে চলে এসেছি। এখন হচ্ছে একটা মুভি চালিয়ে দিব আর হচ্ছে দধি খাবো। এই খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।